হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যার কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর 2 পেপার বেঙ্গলি যে রয়েছে, সেই সিলেবাস থেকে আজ আমি যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ তোমাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশে রামমোহন রায়ের যে অবদান রয়েছে তার সম্পর্কে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলি বুঝিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, প্রথমে বলা হচ্ছে, দেখো বাংলা গদ্য সাহিত্য বিকাশে মিশনারিদের পর রামমোহন রায় বাংলা গদ্যকে কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমরা দেখব এই যে মিশনারি, তাদের পরে রাজা রামমোহন রায় এই বাংলা গদ্য সাহিত্যকে বেশ কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গিয়েছিল। বলেছেন যে রবীন্দ্রনাথ রামমোহন রায়কে ভারত পথিক উপাধিতে ভূষিত করেছে। এই জায়গাটা তোমরা দেখে রাখবে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ভারত পথিক। ঠিক আছে, এই উপাধি কাকে ভূষিত করা হয়েছিল? রবীন্দ্রনাথ কিন্তু ভারত পথিক উপাধিতে কিন্তু রাজা রামমোহন রায়কে ভূষিত করেছেন। ঠিক আছে, দেখো তারপরে বলছে যে রবীন্দ্রনাথের এই মন্তব্য যথার্থ, তিনি যে এই মন্তব্যটা নিয়েছেন এটা যথার্থ ছিল। কারণ বলছে যে রামমোহন রায় সমাজ সংস্কারের পাশাপাশি বেশ কিছু সংস্কারমূলক বইও লিখেছিল, আমরা তা কিন্তু দেখতে পারবো। আমরা দেখব সমাজ সংস্কার, এই সমস্ত দিকের পাশাপাশি বেশ কিছু সংস্কারমূলক বইও কিন্তু তিনি লিখেছেন। ফলে আমরা দেখব সাহিত্যের শিল্পশ্রী এবং কাব্য সুষমা তার রচনার অনুপস্থিত। ঠিক আছে, তবু ঈশ্বরগুপ্ত লিখেছেন যে দেওয়ানজি জলের ন্যায় সহজ ভাষা লিখেছেন, তাহাতে কোনো বিচার বা বিবাদ গঠিত বিষয় লেখার মনের অভিপ্রায় ও ভাব সকল অতি সহজে স্পষ্ট প্রকাশ পাইতেছে। আমরা দেখব তার যে বিষয়, সেই সমস্ত ভাব খুব সুন্দরভাবে কিন্তু তার লেখনীর মধ্যে প্রকাশ পাচ্ছে। এই কথাটা কিন্তু আমরা দেখব ঈশ্বরগুপ্ত যে রয়েছে, তিনি কিন্তু রামমোহন রায় তার বিভিন্ন যে গদ্য গ্রন্থগুলি তিনি রচনা করেছেন তার রচনা সম্পর্কে কিন্তু বলেছেন। দেখো বলছে যে এর জন্য পাঠকেরা অনায়াসে হৃদয়ঙ্গম করিতে কিন্তু সেই লেখা শব্দের বিশেষ পরিপাটি এবং তাদৃশ্য কিন্তু মিষ্টতা ছিল। আমরা দেখব যেই পাঠকরা তার এই বিভিন্ন গদ্য গ্রন্থগুলি পাঠ করতো তারা কিন্তু অনায়াসে সেটাকে হৃদয়ঙ্গম বা সেটাকে বুঝতে পারতো, সেই ভাবটা খুব সহজে কিন্তু বুঝতে পারতো। তিনি খুব সুন্দরভাবে কিন্তু সেটা ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন গদ্য গ্রন্থগুলির মধ্যে। ঠিক আছে, দেখো তারপরে বলা হচ্ছে যে রামমোহন রায় প্রথমে কিছু গ্রন্থ অনুবাদে নজর দিয়েছিলেন। আমরা দেখব প্রথমে তিনি কি করেছেন, কিছু কিছু গ্রন্থগুলি অনুবাদ গ্রন্থের দিকে কিন্তু তিনি নজর দিয়েছিলেন। বলছে তার অনুবাদমূলক গ্রন্থগুলি হলো বেদান্ত সার, এই জায়গাগুলো তোমরা দেখে রাখবে। ঠিক আছে, রাজা রামমোহন রায়ের কয়েকটি অনুবাদকমূলক গ্রন্থগুলির নাম তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে এসে থাকে এক্সামে, সেটাই বলছে। দেখো বেদান্ত সার রয়েছে, যেটা 1815 সালে তিনি লিখেছেন। তারপরে তার আরেকটি অনুবাদকমূলক গ্রন্থ রয়েছে বেদান্ত গ্রন্থ, যেটা 1815 সালে তিনি লিখেছেন। এই সব অনুবাদের মধ্যে দিয়ে তিনি কিন্তু বাঙালিকে ব্রাহ্ম সমাজের প্রতি কিন্তু আকৃষ্ট করতে চেয়েছেন। আমরা দেখবো যে বেদান্ত সার, তারপরে বেদান্ত গ্রন্থ, ঠিক আছে, এই সমস্ত গ্রন্থগুলি প্রকাশ করার মাধ্যমে কিন্তু তিনি যে ব্রাহ্মণ ধর্ম যে আছে তার প্রতি কিন্তু তিনি একটা বাঙালি সমাজকে কিন্তু আকৃষ্ট করেছেন। বলেছে যে তবে ধর্মীয় গোড়ামি রামমোহন রায় কখনোই ছিল না, তবে অনুবাদ কর্মে ভাষাকে সরল করার চেষ্টা করলেও বহু ক্ষেত্রে কিন্তু গভীর থেকে গেছে। আমরা দেখব বহু ক্ষেত্রে কিন্তু তার ভাষাগুলো কিন্তু গভীরেই থেকে গেছে। আসলে তা ছিল যুগরচিত প্রভাব। আমরা দেখব সেই তৎকালীন সময়ের যে প্রভাব, সেই প্রভাবগুলি কিন্তু তার গ্রন্থগুলির মধ্যে ফুটে তুলেছে। বলেছে রামমোহন রায় গদ্য সম্পর্কে সুকুমার রায় লিখেছেন। দেখো তিনি যে গদ্যগুলি রচনা করেছেন সেই সম্পর্কে রামমোহন রায় সেই গদ্য সম্পর্কে সুকুমার রায় লিখেছেন। কি বলেছেন যে গির্জা ও পাঠশালার বাইরে অনিয়া বিচার বিশ্লেষণের উচ্চতর চিন্তায় রামমোহন হিসেবে প্রথম ব্যবহারে লাগাইয়া বাংলা গদ্যকে জাতে তুলিলেন আধুনিকালের পুরোভূমিকায় সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী দেখবো আমরা কিন্তু তিনি আর কি এই মনীষী ব্যক্তি কিন্তু রামমোহন রায়। আমরা দেখব বাংলার যে সমাজ, সেই তৎকালীন সমাজ সংস্কার বিভিন্ন গ্রন্থগুলি কিন্তু তিনি খুব সুন্দরভাবে কিন্তু তিনি তা ফুটিয়ে তুলেছিলেন। একটা জাত, যে এই জাতে যে আধুনিকতা সৃষ্টি কিন্তু তিনি করেছিলেন তার এই গ্রন্থগুলি রচনার মধ্যে থেকে। ঠিক আছে, তারপরে দেখো বলছে যে রামমোহন রায়ের 5টি উপনিষেদ। ঠিক আছে, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। এর পাশাপাশি তিনি 5টি উপনিষেদ
লিখেছেন। বেশ কিছু বিতর্কমূলক গ্রন্থ কিন্তু তিনি মন দিয়েছিলেন, আমরা দেখব। তার পাশাপাশি বেশ কিছু বিতর্কমূলক, দেখো বিভিন্ন ধরনের গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। এর আগে আমরা দেখলাম অনুবাদকমূলক গ্রন্থ, তারপরে রয়েছে 5টি উপনিষদ। তার পাশাপাশি আমরা দেখছি বেশ কিছু বিতর্কমূলক গ্রন্থগুলিও কিন্তু তিনি রচনা করেছেন। দেখো বলছে যে রামমোহন রায়ের বিতর্কমূলক গ্রন্থগুলি, এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। তার বিতর্কমূলক গ্রন্থগুলির নাম হচ্ছে ভট্টাচার্যের সহিত বিচার, যেটা 1817 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে গোস্বামীর সহিত বিচার। এই সমস্ত গ্রন্থগুলি কিন্তু তিনি লিখেছেন। দেখো সাইডে সালগুলোর দেওয়া রয়েছে। বিতর্কমূলক গ্রন্থগুলি কিন্তু তিনি রচনা করেছেন। বলছে কবিতাকারের সহিত বিচার, তারপরে আরও রয়েছে সমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ। এই সমস্ত এখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে বিভিন্ন তার যে বিতর্কমূলক গ্রন্থগুলি যে রয়েছে সেগুলি কিন্তু এই জায়গাটায় আছে, ঠিক আছে। নামগুলো আর সালগুলো পাশে লেখা রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে নামগুলো। দেখো বলছে বাদ প্রতিবাদের পাশাপাশি তর্কের গদ্যকেও সে স্বচ্ছ হতে পারে তা তিনি কিন্তু দেখান। আমরা দেখব একটা তর্কের যে গদ্য রয়েছে, বাদ প্রতিবাদের পাশাপাশিও যে সেই তর্কের গদ্যটাকে স্বচ্ছভাবে সুন্দরভাবে যে প্রকাশ করা যায় সে কিন্তু তার গ্রন্থগুলি লেখনের মাধ্যমে কিন্তু বুঝিয়েছে। দেখো বলছে যে এক যুক্তিবোধ নিয়ে তিনি কিন্তু বাংলা গদ্যে অবতীর্ণ হয়েছেন এবং রামমোহন রায় কিন্তু বাংলা গদ্যকে একটা গ্রানিট স্তরের ওপরে কিন্তু দাঁড় করিয়েছিলেন। এবং রামমোহন রায়ের গদ্যের সামান্য নিদর্শন দেখা যাক। আমরা দেখবো তার গদ্যের কিছু সামান্য নিদর্শন এখানে দিয়ে দিয়েছে। দেখো বলছে যে শতাব্দ বৎসর হইতে অধিক কাল এদেশে ইংরেজদের অধিকার হইয়াছে, তাহাতে প্রথম 30 বৎসরে তাহাদের বাক্যের ও ব্যবহারের দ্বারা ইহা সর্বত্র বিখ্যাত ছিল। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তার লেখনীর কিছু আর কি উপমা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, লাইনগুলো কিন্তু তুলে ধরে দিয়েছে, ঠিক আছে। তো আজ বাংলা গদ্য সাহিত্য বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান কতটা ছিল সেই সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি একটা জানিয়ে দিতে চাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।